প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। ভিডিওটির দৈর্ঘ্য তোমাদের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু তুমি চিন্তা করে দেখো অনেক সময় তুমি নষ্ট করেছো। শুধু এই ভিডিওর টাইমটুকু তুমি যদি এই ভিডিওতে থাকো, আমার মনে হয় তুমি নিজেই নিজেকে বলবে যে না, সময়টুকু আমি কাজে লাগাতে পারলাম। বিশ্বাস না হয় তুমি ভিডিওটি দেখে তুমি একটি কমেন্ট করো যে তোমার টাইমটা নষ্ট হলো, আমি এতেই খুশি হব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এসএসসির অর্থাৎ যারা 9-10-এ পড়ে তাদের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। মজার ব্যাপার হলো, তুমি যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সায়েন্সে পড়বে তখন কিন্তু তোমার এই বেসিকগুলো লাগবেই। এ কারণে আমার এই চ্যাপ্টারে হাত দেয়া, এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে প্রশ্ন অ্যাডমিশন টেস্টেও থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কথা বলবো আলোর প্রকৃতি নিয়ে। তো মজার ব্যাপার দেখো যে প্রকৃতি কি, প্রকৃতি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ নেচারটা কেমন। খেয়াল করো যে আমরা যে সকল বস্তুকে দেখতে পাই, কেন দেখতে পাই? এর কারণ হলো ওই বস্তুর ওপরে যখন আলো এসে পড়ে, তারপরে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, এরপরে রেটিনায় গিয়ে পড়ে, রেটিনা থেকে ব্রেনে এক ধরনের সিগন্যাল যায়। সেই সিগন্যালটি ওই বস্তুকে আমাদের দেখতে সহায়তা করে, তারপর আমরা ওই বস্তুটা কেমন সেটি আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো আমরা কত ধরনের রং দেখতে পাই, তার মানে কি আসলে আলো দেখতে পাই। আলোটা কি বা রংটা কি? আলো হলো, আলোতে আমরা জানি যে 7 ধরনের রং থাকে। বে, নি, আ, স, হ, ক, লা। মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা রং মিলে যে রং হয়, যে আলো হয়, আমরা এটাকে সাদা দেখতে পাই। নর্মালি সাদা টাইপের দেখতে পাই। তো মজার ব্যাপার হলো, যে কোনো বস্তুকে আমরা লাল কেন দেখি? তার মানে সেই বস্তুর উপরে এই 7টা রং যখন পড়ে, সেই বস্তুটা লাল রং আমরা দেখতে পাই এজন্য যে সে শুধু লাল রং ছাড়া বাকি রঙকে শোষণ করতে পারে, আর লালটাকে সে শোষণ করতে পারে না, লালটাকে সে প্রতিফলন করে, তাই আমাদের চোখে সে লাল রংটি পড়ে। প্রিয় বন্ধুরা, দেখো যখন সূর্য অস্ত যায় অথবা সূর্য যখন উদয় হয়, তখন আমরা সূর্যকে লাল দেখি। কেন? এর কারণ হলো ওই যে আমরা 7টা রঙের নাম বললাম। আমরা এটাকে যদি চিত্র এঁকে দেখি তাহলে এরকম দেখব। এটাকে একটা আমরা লেন্স আঁকলাম, যদিও আজকের পার্ট আমাদের লেন্স নয়। সেটি হলো এই যে আলোটা গেল লেন্সে, এটি হলো ধরলাম বেগুনি, তারপর এটা নীল, এমনি করে আমরা এদিকেও আলো দিলাম, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, শেষে লালটা দিলাম। এদিকেও আমরা শেষে লালটা দিলাম। বেগুনি আলো দ্রুত বাঁকে, এটি হলো বেগুনি। তার মানে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। অপরদিকে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এই যেটি হলো লাল, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই আমাদের চোখে শুধু লাল রংটাই আসে, অন্যগুলো তখন পৌঁছাতে পারে না। তাই আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখি। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে আলোরও তরঙ্গ দৈর্ঘ্য আছে। মজার ব্যাপার হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য কয়েক কিলোমিটার থেকে শুরু করে, কিলোমিটার মানে তো অনেক বড়, অর্থাৎ এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা এরকম এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলছি। এই তরঙ্গ দৈর্ঘ্যটা আলোর কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই সাথে সেটা 1 মিটারের কোটি কোটি ভাগের 1 ভাগও হতে পারে। তাহলে খেয়াল করো আলো কি পিকুলিয়ার একটা বিষয়। মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা যত বস্তু নিয়ে গবেষণা করেছেন, যত সময় ব্যয় করেছেন, সবচেয়ে বেশি সময় তারা ব্যয় করেছেন আলোর পেছনে। এরপরে আলোকে তারা আবিষ্কার করেছেন। তো বন্ধুরা, আমরা যে আলো দেখতে পাই, এই আলোর কত ধরনের বৈচিত্র্য তোমরা খেয়াল করো। মজার ব্যাপার হলো, আমরা যে তরঙ্গের দৈর্ঘ্যের আলো দেখতে পাই তার দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। যদি এইটার বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য অথবা কম হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু অন্যান্য প্রাণী কিন্তু আবার দেখতে পায়। প্রিয় শিক্ষার্থী, তো এই যে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা খেয়াল করো। আমরা বলছিলাম
যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে এমন কি আলো কি বেগুনি, নীল, এদের তরঙ্গ দৈর্ঘ্য কম। তো বেগুনি রঙের চেয়েও যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই আলোকে আমরা বলে থাকি আল্ট্রাভায়োলেট রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে। যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য আল্ট্রাভায়োলেট রের চেয়েও কম, আমরা সেগুলোকে বলি এক্স রে। ওই যে এক্স রে দিয়ে আমাদের হাড়-হাড্ডি কোথায় কি অবস্থা আছে এগুলো পরীক্ষা করে। এই যে এক্স রের চেয়েও যাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাদেরকে বলে গামা রে। এই গামা রে অবশ্য তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে। তো যাই হোক, এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য যে বেশি আমরা যেটা দেখতে পাই, তারপরে হলে আর কিন্তু আমরা দেখতে পাই না। তো মজার ব্যাপার হলো, যাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাদেরকে আমরা বলি ইনফ্রারেড রে। ইনফ্রারেড রেটা কেমন দেখো, এই যে রিমোটের এই যে এর ক্লিক করলে দেখো এক ধরনের আলো বের হচ্ছে কিন্তু রিমোট থেকে। মজার ব্যাপার হলো, এটি যদি আমরা খালি চোখে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না, কিন্তু ক্যামেরায় আমরা দেখতে পারি। কেন ক্যামেরায় আমরা দেখতে পারি? যে ক্যামেরায় এক ধরনের সিসিডি নামে আলোক সংবেদনশীল আইসি লাগানো আছে, তাই ক্যামেরা এটাকে ডিটেক্ট করতে পারে, ধরতে পারে। তো এই যে ইনফ্রারেড রে, অর্থাৎ যাদের তরঙ্গ দৈর্ঘ্য এই ইনফ্রারেড রের চেয়েও বেশি, তাদেরকে আমরা বলি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের চেয়েও যদি তরঙ্গ বেশি হয় তাহলে কিন্তু তাকে আমরা বলি রেডিও ওয়েভ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে বিভিন্ন ওয়েভের যে আমরা আলো নিয়ে কথা বললাম, আসলে এটাই হলো আলোর প্রকৃতি। বিজ্ঞানীরা আলো নিয়ে গবেষণা করে এই বিষয়গুলো তারা পেয়েছেন। আসলে আলো নিয়ে শুধু প্রতিফলনই পেয়েছেন এরকম নয়, আলোর অনেক ধর্ম আছে। এর মধ্যে প্রতিসরণ এক ধরনের ধর্ম, তারপরে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এরকম আরও অনেক হিউজ বিষয় আছে। মজার ব্যাপার হলো, তোমরা যখন অনার্সে পড়বে তখন কিন্তু এই আলোর উপরে আলোক বিজ্ঞান নামে একটি আলাদা বিজ্ঞানের শাখায় আছে, শুধু আলো নিয়ে গবেষণা, আলো নিয়ে কাজ সেখানে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোর বেসিক কিছু বিষয় জানার চেষ্টা করছি। তোমরা অবশ্যই মন্তব্য করবে ক্লাসটি তোমাদের কেমন লাগছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আলো নিয়ে কথা বলতে গেলে, অর্থাৎ আমরা যখন টর্চ লাইট অথবা সূর্যের যে আলো, এটা যদি আমরা আয়নার উপরে ফেলি, আমরা যে আয়নায় আমাদের চেহারা দেখি, তাহলে কি হয়? আয়নার উপরে যদি আমরা আলো ফেলি, টর্চ ফেলি, তাহলে সেই আলোটা কি হয়? চলে যায়, অর্থাৎ প্রতিফলিত হয়। এই প্রতিফলনের উপরে আলোর একটি সূত্র আছে। সূত্রটি কেমন সেটা একটু খেয়াল করি। আমরা ধরে নিই যে এটি হলো আমাদের সেই আয়না, মানে কাচের উল্টা দিকে আবার সিলভারিং করা আছে, মানে পারদ লাগানো আছে। যদি এই সিলভারিং করা না থাকে তাহলে কিন্তু আমরা সেই আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখতে পাবো না। কেন পারবো না? যে আলোটা তো প্রতিসরণ হয়ে চলে যাবে, অর্থাৎ রিফ্লেকশন হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা এই আয়নার উপরে আলো ফেললাম। যেই আলোটি আয়নার উপরে এসে পড়লো, সেই রশ্মিটির নাম আমরা দিচ্ছি আপতিত রশ্মি। মনে থাকবে নামটি? অবশ্যই তোমাদের মনে থাকবে। তো আলো যখন পড়বে তখন কি হবে? আলো অবশ্যই প্রতিফলিত হবে, কেননা ছোটবেলায় আমাদের এই অভিজ্ঞতা আছে। আমরা আয়নায় সূর্যের আলো ফেলে অনেকে চোখে আমরা মারছি ছোটবেলায়। তাহলে এই আলোটি যখন চলে গেল, অর্থাৎ যেটি চলে গেল সেটাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি। তাহলে যেই আলোটি আয়নায় আসলো তাকে আমরা বলছি আপতিত রশ্মি, আর যেটি চলে গেল তাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি। যেই বিন্দুতে আলো আপতিত হলো সেই বিন্দুর নাম হলো আপতন বিন্দু। এখন এই আপতন বিন্দুতে যদি আমরা একটি লম্ব টানি, তাহলে এই লম্বের নাম হবে অভিলম্ব। তাহলে খেয়াল করো, আপতিত রশ্মি এবং অভিলম্ব এর মাঝখানের যে কোণ, তার নাম হলো আপতন কোণ। কি নাম? বইতে অবশ্য আপাতন লেখা আছে, কিন্তু এটি আপতন কোণ। তারপরে প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এর মাঝের যে কোণ, তার নাম হলো প্রতিফলন কোণ। প্রিয় শিক্ষার্থী, মজার ব্যাপার হলো, এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। আপতন কোণ যদি 45 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও হবে 45 ডিগ্রি।
আপতন কোণ যদি 30 ডিগ্রি হয় প্রতিফলন কোণও হবে 30 ডিগ্রি। আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ আলো যদি একেবারে লম্ব বরাবর আপতিত হয় তাহলে লম্ব বরাবরই প্রতিফলিত হবে। 0 ডিগ্রি কোণে আপতিত হলে 0 ডিগ্রি কোণেই সে প্রতিফলিত হবে। তাহলে আমরা বলবো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। এটিকে আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র বলে। 2 নম্বর সূত্র। প্রথম সূত্রটা কি ছিল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এর একটা সমতলে থাকে। এই হলো 1 নম্বর সূত্র। কি কঠিন মনে হচ্ছে? মোটেও কঠিন নয়। তাহলে আমরা এখন একটু ছোট্ট প্রশ্ন একটু দেখি যেটা তোমরা পারো কিনা। যে এই হলো একটি দর্পণ, মানে কি আয়না। এই আয়নার একটা আপতিত রশ্মি দিলাম, প্রতিফলিত রশ্মি দিলাম, অভিলম্ব দিলাম। তো এখন আমরা এখানে বলছি এই কোণটা হলো 40 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণের মান কত? নিশ্চয়ই তুমি বলবে 40 ডিগ্রি, কিন্তু না, নো, কারণ আমি তো আপতন কোণ বলিনি, আমি বলেছি আপতিত রশ্মি এবং দর্পণের মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে যদি আমরা এটা লম্ব করে নিই তাহলে এটি ছিল 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে তুমি যদি 40 ডিগ্রি বাদ দাও তাহলে আপতন কোণ ছিল 50 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণের মান হলো 50 ডিগ্রি। এইভাবে করে অবজেক্টিভে উচ্চতর দক্ষতার প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করতে চাই একজন দর্শক যে তার ছবিটা আয়নায় দেখতে চাই বা বিম্বটা আয়নায় দেখতে চাই, তাহলে দর্শকের পূর্ণ বিম্ব দেখতে গেলে আয়নার দৈর্ঘ্য কতটুকু লাগবে? অর্থাৎ যে মানুষটি আয়নার সামনে দাঁড়াবেন তার সমান কি আয়না লাগবে, নাকি আয়না একটু ছোট বড় হলেও চলবে? আমরা এই বিষয়টা একটু দেখতে চাই। তাহলে আমরা কোনো সূত্র দিয়ে দেখবো না, একেবারে নর্মালি আমরা দেখতে যাচ্ছি। ধরে নিলাম এটি হলো দর্শকের সামনে একটি আয়না। তো আয়নাটাকে আমরা এমন করে দিলাম যে সমতল আয়না, অর্থাৎ যে আয়না আমরা চেহারা দেখি সিলভারিং করে দিলাম। এখানে আমরা একজন মানুষ আঁকলাম যার ছবি সে আয়নার সামনে দেখতে চাই। এই ছবিটা আয়নার সামনে আমরা দেখতে চাচ্ছি, এর বিম্ব দেখতে যাচ্ছি। তাহলে এর মাথা থেকে একটি আলোকরশ্মি দর্পণের উপরে লম্বভাবে আপতিত হবে। লম্বভাবে আপতিত হলে কি হবে? লম্বভাবেই আলো প্রতিফলিত হবে। অপরদিকে এখান থেকে একটি আলোকরশ্মি দর্পণের উপরে তির্যকভাবে আপতিত হলে কি হবে? তির্যকভাবে সে প্রতিফলিত হবে, তাই না? তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তো আমরা এখন এই প্রতিফলিত রশ্মিকে যদি পেছন দিকে বর্ধিত করি, এটা প্রতিফলিত রশ্মি, একে পেছন দিকে আমরা একটু এক্সটেনশন করলাম, প্রতিফলিত রশ্মিকে আমরা পেছন দিকে একটু এক্সটেনশন করলাম, এরকম জায়গায় আসলো। তো এখন এটাকেও আমরা এক্সটেনশন করলাম। তাহলে এই যে আমরা রেখাটি পাচ্ছি, এখানে তো আসলে সেই বস্তুটি ছিল আমরা যার চেহারাটা দেখতে চাচ্ছিলাম আয়নাতে। তাহলে এই দর্শকের পুরো বিম্ব দেখতে গেলে এই যে এইটুকু আয়না হলেই চলছে, এইটুকুতেই সে কিন্তু পুরো বিম্বটা দেখতে পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি দর্শকের পূর্ণ বিম্ব দেখতে গেলে, পুরো ছবি দেখতে গেলে আয়নার হাইট দর্শকের হাইটের অর্ধেক হলেই চলবে। তো এখন আমরা আলোচনা করতে চাই দর্পণ কত প্রকার সেটা নিয়ে। তো আমরা মোটা দাগে 2 ধরনের দর্পণ পাবো। একটি হলো সমতল দর্পণ, অপরটি হলো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি ধরনের সেটা আমরা একটু আলোচনা করে নিই। যে আমরা যখন বাসে যাই তখন দেখব ড্রাইভার অর্থাৎ চালক যেখানে বসে থাকেন তার বাইরে ডান পাশে একটি আয়না থাকে চালকের ডানে, আবার বাসের মধ্যেও কিন্তু আয়না থাকে, আবার মোটরসাইকেল যারা চালায় মোটরসাইকেলের সামনেও কিন্তু আয়না থাকে। এগুলো কিন্তু গোলীয় দর্পণ। কেন এই দর্পণগুলো থাকে? এটি কিন্তু অর্থাৎ যিনি চালাচ্ছেন বাস বা মোটরসাইকেল তার চেহারা দেখার জন্য কিন্তু এই আয়না রাখা হয়নি। এই আয়নাটি রাখা হয়েছে পেছন থেকে কোনো যাত্রী আসছে কিনা, পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেগুলো দেখার জন্য। এগুলো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার 2 ধরনের, একটি হলো উত্তল দর্পণ, অপরটি হলো অবতল দর্পণ। আর আমরা দৈনন্দিন চেহারা দেখার ক্ষেত্রে যে আয়না ব্যবহার করে থাকি সেটি কিন্তু আবার সমতল দর্পণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন গোলীয় দর্পণ নিয়ে কথা বলবো। গোলীয় দর্পণের আমরা এখন কথা বলছি অবতল দর্পণ নিয়ে। খেয়াল করো, অবতল দর্পণ আমরা একটা আঁকলাম। এটি আঁকতে গেলে আমাদের কম্পাস লাগবে, অর্থাৎ জ্যামিতি বক্সের যে কম্পাস, এরকম কোনো একটা জায়গাকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ আমরা আঁকলাম। তাহলে এই জায়গাটার নাম হলো বক্রতার কেন্দ্র।
বক্রতার কেন্দ্র, যাকে কেন্দ্র করে আমরা এই বৃত্তচাপটি আমরা এঁকেছি। এখন এই দর্পণের বাইরের দিকে যদি আমরা সিলভারিং করি বা পারদ লাগিয়ে দিই তাহলে এটি হবে অবতল দর্পণ। এই অবতল দর্পণের ঠিক মাঝখানের যে বিন্দু তার নাম হলো মেরু। দর্পণের ঠিক মাঝের বিন্দুর নাম হলো মেরু বিন্দু। আর যেখান থেকে আমরা বৃত্তচাপটি এঁকেছিলাম সেটি হলো বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র এবং মেরু বরাবর যে রেখাটি আমরা পেয়েছি তার নাম হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষ আমরা যে পেলাম এই বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝামাঝি যে জায়গাটা তার নাম হলো প্রধান ফোকাস। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তিনটি বিন্দু পেয়েছি। এক নম্বর হলো বক্রতার কেন্দ্র, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। আমরা মেরু পেয়েছি পোল, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করছি। আরেকটা পেয়েছি আমরা এই সেন্টার পয়েন্ট এবং পোল এর মাঝখানের বিন্দু, যাকে আমরা প্রধান ফোকাস বলছি। তো বৃত্তের বক্রতার কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলছি আর। আর প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলছি ছোট হাতের এফ বা ফোকাস দূরত্ব। তাহলে আর হলো বক্রতার ব্যাসার্ধ, আর অপরদিকে এটি হলো ফোকাস দূরত্ব। এইটুকুর মধ্যেই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টার লুকিয়ে আছে। আমরা কি কি পেলাম? যে একটি অবতল দর্পণ, দর্পণের যেই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপ এঁকেছি সেই বিন্দুকে আমরা বলছি বক্রতার কেন্দ্র। দর্পণের ঠিক মাঝখানের বিন্দুকে আমরা বলছি মেরু বা পোল। বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলছি বক্রতার ব্যাসার্ধ, যাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করেছি। আর প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। তাহলে এটা যদি স্বভাবতই 2 মিটার হয় তাহলে এইটুকু 1 মিটার, কেননা তার অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি এফ সমান r/2। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তেমনি করে আর সমান কি হবে? আর সমান 2f। তাহলে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তো এখন যদি এইরকম প্রশ্ন করে যে কোনো একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 3 মিটার, তাহলে বক্রতার ব্যাসার্ধ কত? ফোকাস দূরত্ব 3 মিটার, বক্রতার ব্যাসার্ধ 3 দুগুণে 6 মিটার হবে। তো এইভাবে করে আমরা ফোকাস দূরত্বের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক স্থাপন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো অবতল দর্পণের রশ্মিচিত্র। এই রশ্মিচিত্রের ক্ষেত্রে দর্পণে মাত্র 3টা পয়েন্ট আছে, 3টি নিয়ম আছে। যদি আমরা এই 3টি নিয়ম বুঝতে পারি তাহলে দর্পণের কোনো ধরনের সমস্যায় আর সমস্যা নয়। কেমন? আমরা একটি অবতল দর্পণ আঁকলাম। এই হলো অবতল দর্পণ, এটি হলো বক্রতার কেন্দ্র, এইটা হলো মেরু, এটা হলো প্রধান ফোকাস। আমরা 3টা নিয়মের কথা বলছি। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। এইটাকে আমরা 3 নাম্বার দিচ্ছি, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, পোল, মেরু। নিয়ম 3টা কি কি? 1 নাম্বার নিয়ম হলো আলো যদি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে সে কোন পথে যাবে? নিয়ম নাম্বার 1, সে প্রধান ফোকাস দিয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ এটি। অবতল দর্পণে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে এসে আপতিত হয় তাহলে সে প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে যাবে। অবশ্য আমাদের তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করতে হবে কোনটি আপতিত রশ্মি, কোনটি প্রতিফলিত রশ্মি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। 2 নাম্বার নিয়ম প্রথম নিয়মের ঠিক উল্টা। আলো যদি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলনের সময় সমান্তরালে যাবে। একে ফেলি, আলো যদি প্রধান ফোকাস দিয়ে থেকে দর্পণে আপতিত হয় তাহলে সে প্রতিফলনের সময় সমান্তরালে প্রতিফলিত হবে। 3 নাম্বার নিয়মটি হলো
আলো যদি বক্রতার কেন্দ্র থেকে আপতিত হয়, প্রতিফলনের সময় বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। আবার যদি এইভাবে আপতিত হয় তাহলে ওই পথেই প্রতিফলিত হবে। তাহলে আমরা কি পয়েন্ট পেলাম? 3টি বিন্দু, 3টি নিয়ম। 1 নম্বর নিয়ম হলো অবতল দর্পণে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। 2 নম্বর নিয়ম, আলো যদি দর্পণে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। 3 নম্বর, আলো যদি বক্রতার কেন্দ্র থেকে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের সময় ঠিক ওই পথেই সে প্রতিফলিত হবে। এই 3টি নিয়মের মধ্যেই সমস্ত ঘটনা লুকিয়ে আছে। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন দেখব উত্তল দর্পণে আলো কি ধরনের নিয়ম মেনে চলবে। এটি যদি উত্তল দর্পণ আমরা একটি আঁকলাম, তাহলে উত্তল দর্পণের ভেতরের দিকে পারদ বা সিলভারিং করা থাকবে। তো যেই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপটি আঁকা হলো সেই বিন্দুকে আমরা বলছি বক্রতার কেন্দ্র, এটাকে আমরা বলছি মেরু বিন্দু, এটাকে আমরা বলছি প্রধান ফোকাস। তাহলে আলো কিন্তু এখন এদিক থেকে আপতিত হবে না, কারণ এই দর্পণের সামনের বিন্দু হলো এদিকে, অর্থাৎ যেদিকে পারদ লাগানো তার উল্টো দিকে। খেয়াল করো, ঠিক এটি অবতল দর্পণের মতোই, কিন্তু তার উল্টো। যে আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হচ্ছে, আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে এসে আপতিত হয় তাহলে কোন পথে যাবে? অবতল দর্পণে ছিল প্রধান ফোকাস দিয়ে যাবে, কিন্তু এখানে তো আলো তো ঢুকতে পারবে না, কারণ সিলভারিং করা আছে। তাহলে এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে আসছে, এখানে সব কিছু আসছে বলে মনে হবে। 1 নম্বর নিয়ম। 2য় নিয়ম এর ঠিক উল্টা, যে আলো যদি প্রধান ফোকাস বরাবর আপতিত হতে চায়, যে এইভাবে আপতিত হলো এমন করে, তাহলে প্রতিফলনের সময় সে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হলো আলো যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে ওই পথেই প্রতিফলিত হবে। তাহলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে নিয়মগুলো বুঝে ফেললাম। আমরা রশ্মিচিত্র দেখলাম, এখন আমরা দেখতে চাই অবতল দর্পণে বিম্ব গঠন। কিভাবে অবতল দর্পণে বিম্ব গঠন হতে পারে। তো বিম্বের ক্ষেত্রে 6টা পয়েন্ট আছে, 6 ধরনের বিম্ব গঠন হতে পারে 6টা জায়গায়। জায়গা 6টা হলো: বস্তু যখন অসীমে থাকবে তখন বিম্ব কোথায় হবে, বস্তু যখন অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে থাকবে তখন বিম্ব কোথায় হবে, বস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকবে তখন বিম্ব কোথায় হবে, বস্তু যখন বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকবে তখন বিম্ব কোথায় হবে, বস্তু যখন প্রধান ফোকাসে থাকবে তখন বিম্ব কোথায় হবে, বস্তু যখন প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে থাকবে তখন বিম্ব কোথায় হবে। এখান থেকে একটি প্রশ্ন তোমার অ্যাডমিশন টেস্টে, তুমি যখন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবে, তোমার 1 মার্কের প্রশ্ন আসবেই, তুমি এটা নিশ্চিত থাকতে পারো। তাহলে আমরা এমনভাবে এটি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, যাতে আমাদের সারা জীবনের জন্য এটি আমাদের আত্মস্থ হয়ে যায়। ধরে নিলাম এটি আমাদের অবতল দর্পণ। এই অবতল দর্পণের আমরা বিভিন্ন বিন্দু একটু চিহ্নিত করি। ধরছি এই জায়গাটা বক্রতার কেন্দ্র, এই জায়গাটা হলো প্রধান ফোকাস, এটা হলো মেরু। আরো কয়েকটা বিন্দু আমরা চিহ্নিত করি, এই জায়গাটার নাম হলো অসীম। আমরা 3টা বিন্দু চিহ্নিত করেছি। এটা একটা টেকনিক, ছোট্ট একটি টেকনিক, জাস্ট 2 মিনিটের। এই টেকনিকটা মনে রাখলে আমরা কিন্তু সবকিছুই পারবো। এই 2 মিনিটের একটি টেকনিক যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু বিম্বের অবস্থান কোথায় আমরা খুব সহজেই বলতে পারবো। আমরা একটু ধরে নিই, আর একটু রিক্যাপ করি। এখানে আমরা 3টি বিন্দু চিহ্নিত করেছি বা 4টা বিন্দু চিহ্নিত করেছি। একটি হলো অসীম, একটি বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। তো আমরা এগুলোর নাম্বার দিয়ে দিই, যেটি হলো 1 নাম্বার, এটি 3 নাম্বার, এটি হলো 5 নাম্বার। কয়টা বিন্দু দিয়েছি? 1, 3, 5। 1 নাম্বারটি হলো অসীম, 3 নাম্বার হলো বক্রতার কেন্দ্র, আর 5 নাম্বার হলো প্রধান ফোকাস। তাহলে 1 ও 3 এর মাঝখানে যে বিন্দু থাকবে সেটি হলো 2, 3 ও 5 এর মাঝখানে যে বিন্দুটি থাকবে সেটি হলো 4। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু রিক্যাপ করে নিই। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তো এই জন্য আমি বারবার বলছি এটি,
যে 1 নাম্বারটাকে আমরা বলছি অসীম, 3 নাম্বারকে বলছি আমরা বক্রতার কেন্দ্র, 2 নাম্বারকে বলছি আমরা অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝের বিন্দু, 5 নাম্বারকে বলছি আমরা প্রধান ফোকাস, 3 নাম্বারকে বলছি আমরা বক্রতার কেন্দ্র, 4 নাম্বারকে বলছি আমরা বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝের বিন্দু। কি বোঝা গেল? আচ্ছা, এখন 1 নাম্বারে যদি বস্তু থাকে বিম্ব হবে 5 নাম্বারে, 2 নাম্বারে যদি বস্তু থাকে বিম্ব হবে 4 নাম্বারে, 3 নাম্বারে যদি বস্তু থাকে বিম্ব হবে 3 নাম্বারে। কি এটি আমরা মনে রাখতে পারবো? আরেকবার আমরা রিক্যাপ করি, খুব গুরুত্বপূর্ণ এটি। এই জায়গাটা যদি তোমার পরিষ্কার থাকে তাহলে তোমার পুরো জীবন তোমার পরিষ্কার থাকবে তুমি এটা সম্পর্কে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। তাহলে 1 নাম্বার হলো অসীম, 2 নাম্বার হলো অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝের বিন্দু, 3 নাম্বার হলো বক্রতার কেন্দ্র, 4 নাম্বার হলো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝের বিন্দু, এবং 5 নাম্বার হলো প্রধান ফোকাস। তাহলে খেয়াল করো, 1 অর্থাৎ অসীমে যদি বস্তু থাকে বিম্ব হবে প্রধান ফোকাসে, অসীম বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি বস্তু থাকে বিম্ব হবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, আর বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে বিম্ব হবে বক্রতার কেন্দ্রে। ঠিক এর উল্টো করো, 5-এ যদি বস্তু থাকে বিম্ব হবে 1-এ, 4-এ যদি বস্তু থাকে বিম্ব হবে 2-এ, 3-এ যদি বস্তু থাকে বিম্ব হবে 3-এ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো এখান থেকে এই দিকে যদি বস্তু থাকে তাহলে বিম্ব হবে এইদিকে। বিষয়টা কেমন? যত এদিকে আমরা যাব বিম্বের আকার তত ছোট হতে থাকবে। বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে এই বস্তুর বিম্ব হবে লক্ষ্যবস্তুর সমান। একটাই জায়গা যেটা ঠিক মিডল পয়েন্ট, যেখানে বস্তু থাকলে বিম্ব হবে বস্তুর সমান। ঠিক এরপরে যদি বস্তু বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে থাকে, বস্তু যদি এই জায়গায় থাকে তাহলে তার বিম্ব কী হবে? একটু ছোট হবে ওইদিকে গিয়ে। বস্তু যদি অসীমে থাকে তাহলে তার বিন্দু একেবারেই খর্বিত হবে প্রধান ফোকাসে, খুবই ছোট হবে। ঠিক এর উল্টো, বস্তু যদি প্রধান ফোকাসে থাকে বিম্ব হবে অসীমে এবং অনেক বড় বিম্ব হবে, বিবর্ধিত হবে। বস্তু যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকে তাহলে বিম্ব একটু বড় হবে। বস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে বিম্ব সমান হবে। এই জায়গাগুলো আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা এগুলো এঁকে দেখব। তাহলে এখন কিন্তু এইগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে 1-এ যদি বস্তু থাকে বিম্ব হবে 5-এ, অর্থাৎ অসীমে থাকলে বিম্ব হবে ফোকাসে। কিভাবে হবে? তাহলে আমরা দেখি, বস্তু যখন অসীমে, অবতল দর্পণ, দর্পণের আমরা নাম দিলাম M', এটি অবতল দর্পণ, দর্পণের বক্রতার কেন্দ্র দিলাম এবং আমরা অসীম পয়েন্টটা চিহ্নিত করলাম, আর এই জায়গাটার নাম দিলাম আমরা প্রধান ফোকাস। যদি কখনো আলো সমান্তরালে আসে তাহলে বুঝতে হবে এটি অসীম থেকে আসছে। কেমন? এইরকমভাবে আলো আসছে, একটি আলো এইভাবে করে দর্পণে আপতিত হলো, হওয়ার পরে সে এইভাবে করে প্রতিফলিত হলো। আমরা নাম দিয়ে দিই যে এ বি রশ্মি দর্পণের ওপরে বি বিন্দুতে আপতিত হয়ে বি কিউ পথে প্রতিফলিত হলো। অপর একটি রশ্মি দিলাম আমরা, এটার নাম দিলাম ডি, ই বিন্দুতে আপতিত হয়ে ই জি পথে প্রতিফলিত হলো। তাহলে প্রতিফলিত রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে আমরা একটি লম্ব টানব। তাহলে এই যে বিম্ব আমরা পাচ্ছি এই বিম্বই হলো বাস্তব বিম্ব, এবং উল্টা যদি বাস্তব হয় তাহলে সবসময় উল্টো হবে। আমরা কি পেলাম? যে অসীমে বস্তু থাকলে বিম্ব হবে প্রধান ফোকাসে। তো এখন আমরা দেখতে চাই যে বস্তু আছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। এই হলো আমাদের দর্পণ, এটি হলো বক্রতার কেন্দ্র, এটি হলো প্রধান ফোকাস। তো এখন আমরা বলছি, এটার নাম দিলাম আমরা অসীম। তো বস্তু আছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, অর্থাৎ আমাদের যে নিয়ম অনুযায়ী আমরা আগে 2 নাম্বার পয়েন্ট বলেছিলাম,
একটু আগে যেটা আমরা দেখালাম যে বস্তু যদি 2-এ থাকে বিম্ব হবে 4-এ। অর্থাৎ আমরা এখন আগে থেকেই জানি যে বস্তু যদি অসীম বক্রতার কেন্দ্রের মাঝে থাকে তাহলে বিম্ব হবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। তাহলে এখান থেকে একটি আলোকরশ্মি দর্পণের উপরে সমান্তরালে আপতিত হলো। আমরা দর্পণে আলোক রশ্মিচিত্রের নিয়ম থেকে জানি যে আলো যদি সমান্তরালে আপতিত হয় অবতল দর্পণে তাহলে কোন পথে যায়? প্রধান ফোকাস দিয়ে। তাহলে এটি চলে গেল প্রধান ফোকাস দিয়ে, প্রতিফলিত হলো। অপর একটি রশ্মি দর্পণে বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণের উপরে আপতিত হলো। আমরা জানি বক্রতার কেন্দ্র থেকে যখন আপতিত হবে 3 নম্বর নিয়ম অনুযায়ী সে ওই পথেই প্রতিফলিত হবে। তাহলে 2টা প্রতিফলিত রশ্মি পেয়েছি আমরা এভাবে বলতে পারি যে পি কিউ একটি লক্ষ্যবস্তু অবতল দর্পণের সামনে পি থেকে একটি আলোক রশ্মি এ বিন্দুতে আপতিত হয়ে এ বি পথে প্রতিফলিত হলো। অপর একটি রশ্মি পি সি বিন্দুতে এম ড্যাশ পথে আপতিত হয়ে এম ড্যাশ পি পথে প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত রশ্মি 2টা, একটা হলো এ বি, অপরটি হলো এম ড্যাশ পি। প্রতিফলিত রশ্মিদ্বয় পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পি ড্যাশ বিন্দুতে প্রধান অক্ষের উপর একটি লম্ব টানি, তাহলে কিউ ড্যাশ নাম দিলাম। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ এর বাস্তব বিম্ব। বাস্তব হলে উল্টা হয়। কেমন উল্টা হয়? এটাকে যদি আমরা এমন ছবি দিয়ে দেখাই, তো এই বিম্বটা এইরকম ছিল, অর্থাৎ এই মাথাটা উপরে থাকলে বস্তু বিম্বটা হবে এরকম, মানে উল্টো। বাস্তব হলে উল্টা হবে। তাহলে আমরা পেলাম যে লক্ষ্যবস্তু যখন অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে, বিম্ব তখন বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। তো তেমনি করে আমরা আঁকতে পারবো এখন বস্তু যখন বক্রতার কেন্দ্রে। এগুলো কিন্তু 3 মার্কের জন্য বা 4 মার্কের জন্য পরীক্ষায় একটা না একটা আসবেই, যে একটা উদ্দীপক দেওয়া থাকবে যে বলবে যে 3 বা 4 নম্বরে বস্তু আছে, এর বিম্ব কোথায় হবে। তাহলে এখন আমরা দেখাই বক্রতার কেন্দ্রে বস্তু আছে। তাহলে এটি হলো ফোকাস, এটি হলো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রে বস্তু আছে। তাহলে আমরা কিন্তু জানি বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে 3 নম্বরে বস্তু থাকলে বিম্ব 3 নম্বরে হবে, অর্থাৎ বক্রতার কেন্দ্রেই হবে। তাহলে একটি আলোক রশ্মি দর্পণের উপরে প্রধান অক্ষের সমান্তরালে এসে আপতিত হলো, তাহলে কোন পথে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এটি আমরা এঁকে ফেললাম। অপর একটি রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হচ্ছে, তাহলে প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে কোন পথে যায়? সমান্তরালে যায়। তো এটি সমান্তরালে আসলো। তো যেই বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুতে আমরা লম্ব টেনে দিচ্ছি। তাহলে এটি হলো, অর্থাৎ পি কিউ যদি থাকতো তাহলে এটিকে আমরা বলতাম কিউ ড্যাশ পি ড্যাশ। অর্থাৎ কিউ ড্যাশ পি ড্যাশ হলো পি কিউ এর বাস্তব এবং উল্টো বিম্ব, এবং বিম্ব লক্ষ্যবস্তুর সমান। এরপরে আমরা এমন করে আমরা ইভেন্টগুলো দেখব। তো ফাইনাল একটা ইভেন্ট আমরা দেখছি, সেটা হলো বস্তু যখন ফোকাস এবং মেরুর মাঝে, তাহলে কেমন হবে। অর্থাৎ এই একটা জায়গার কথা কিন্তু আমরা তখন বলিনি আমাদের নিয়মের মধ্যে। আমরা 5টা নিয়মের কথা বলেছিলাম, 1 2 3 4 5 করে। এটা কিন্তু 6 নম্বর জায়গায় আছে। কীরকম? যে এটাকে আমরা বলছিলাম অসীম, এই জায়গায় বললাম বক্রতার কেন্দ্র, আর এটাকে আমরা বললাম ফোকাস। তো বস্তু আছে কোথায়? বস্তু আছে ফোকাস ও মেরুর মাঝে। ফোকাস ও মেরুর মাঝে এই জায়গাটায় বস্তু আছে। তাহলে এখন এর বিম্ব কোথায় হবে, কেমন হবে? অবতল দর্পণের এই একটি মাত্র জায়গা যেখানে বস্তু থাকলে বিম্ব দর্পণের বাইরে হয়। কিভাবে বাইরে হয় আমরা দেখি। এখান থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপরে সমান্তরালে আপতিত হলো, সমান্তরালে হলে সে প্রধান ফোকাস দিয়ে যাবে। অপর একটি রশ্মি এখান থেকে দর্পণের উপরে এরকম একটা বিন্দুতে আপতিত হলো। তো এখন এই রশ্মিকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি তাহলে দেখব যে এটি বক্রতার কেন্দ্র বরাবর যাবে। এখন এই 2 রশ্মিকে যদি আমরা যত দূরই এক্সটেনশন করি না কেন, এরা কখনোই একসাথে মিলিত হবে না। যেহেতু একসাথে মিলিত হবে না, তাই এই রশ্মিগুলোকে আমরা পেছন দিকে যদি বর্ধিত করি
তাহলে এরা এইরকম একটা বিন্দুতে মিলিত হবে পেছন দিকে। এখানে আমরা একটা লম্ব টানলাম, তাহলে এটা যদি পি কিউ হতো লক্ষ্যবস্তুর ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা বলতাম পি ড্যাশ কিউ ড্যাশ। তার মানে দর্পণের বাইরে অবাস্তব বিম্ব তৈরি হয়েছে। বিম্ব অবাস্তব হলে সোজা হয়। তো আসলে হাত দিয়ে চিত্রটা আঁকছি বলে একটু বাঁকা তেড়া হয়েছে আর কি, তোমরা কিছু মনে নিও না, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে আঁকো আর এই কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে বস্তু যখন প্রধান ফোকাস ও মেরুর মাঝে থাকবে তখন এর বিম্বটা কেমন হবে। ঠিক এই বিম্বটি হবে অবাস্তব এবং সোজা। আমরা এখন দেখতে চাই একটি সূত্র, সেটি হলো অর্থাৎ একটি চিত্র আমরা আঁকি, যে কোনো চিত্র। তো এইরকম জায়গায় যদি বস্তু থাকে, এখানে বস্তু আছে, এই বিন্দুটার নাম দিলাম অসীম, এই বিন্দুটার নাম দিলাম আমরা, এটার নাম দিলাম বক্রতার কেন্দ্র, এটার নাম দিলাম আমরা প্রধান ফোকাস। ঠিক আছে? তো এইরকম একটা জায়গায় বস্তু আছে। তো বস্তু থাকলে তার বিম্ব তৈরি হবে দর্পণের উপরে। তো এখন বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে আছে, অর্থাৎ 2 নম্বরে আছে, তাহলে বিম্ব হওয়ার কথা 4 নম্বরে। এইরকম একটা জায়গায় এর বিম্ব হবে, এরকম একটা বিম্ব হবে। দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব সেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, আর বিম্ব যেখানে অর্থাৎ দর্পণ থেকে যে বিম্বের যে দূরত্ব সেটাকে আমরা বলবো ভি, বিম্ব বা ছবির দূরত্ব। আর এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। এফ সমান হলো ফোকাস দূরত্ব, এটা আমরা জানি। তাহলে সূত্রটা হলো 1/u প্লাস 1/v সমান 1/f। এখন কোনো একটি দর্পণের যদি ফোকাস দূরত্ব বলা থাকে আর যদি বলা থাকে দর্পণ থেকে কত মিটার দূরে বা কত সেন্টিমিটার দূরে বস্তু আছে, তাহলে আমরা কিন্তু বিম্বের দূরত্ব হিসাব করতে পারবো। তেমনি করে যদি ফোকাস দূরত্ব না বলে বক্রতার ব্যাসার্ধ বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা f সমান r/2 করে নেব, নিয়ে আমরা হিসাব নিকাশ করে ফেলতে পারবো। তো এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এই সূত্র দিয়ে কিন্তু অনেক অঙ্ক আমাদের মোকাবেলা করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করে দেখি। এরকম বলল যে একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে r সমান 2 মিটার, বস্তুর দূরত্ব দেওয়া আছে, বস্তু আছে 4 মিটার দূরে, তাহলে বিম্ব কোথায় হবে? বিম্বের দূরত্ব কোথায়, বিম্বটা কোথায় হবে? তাহলে আমরা জানি f সমান r/2, তাহলে r এর মান হলো 2/2 সমান হলো 1 মিটার। তাহলে এখন আমরা মানটি বের করে ফেলি, 1/u প্লাস 1/v সমান 1/f। আমাদের v এর মান বের করতে হবে। তো দিস ইমপ্লাইজ 1/v সমান 1/f মাইনাস 1/u, ওই পাশে চলে গেল। 1/f মানে 1/1 মানে 1 মাইনাস 1/u, 1/u মানে 1/4। তাহলে এটাকে আমরা লসাগু করলাম, 4 মাইনাস 1 অর্থাৎ 3/4। কিসের মান? 1/v এর মান। তাহলে এটাকে আমরা যদি r গুণন করি, 3v ইকুয়াল 4, তাহলে v সমান 4/3, 1.33 মিটার। এটার মানে কি আমরা কি একটু হিসাব করে দেখব চিত্র এঁকে? আমরা তাহলে একটু চিত্র এঁকে দেখি। এই জায়গায় আমরা চিত্রটা আঁকার চেষ্টা করি যে এই ছিল আমাদের দর্পণ, দর্পণের আমরা এটা দিলাম ফোকাস, এটা দিলাম আমরা বক্রতার কেন্দ্র। তো আমাদের বলেছিল ফোকাস দূরত্ব হলো 1 মিটার, এটা 1 মিটার। তাহলে বস্তু কোথায় আছে? 4 মিটার দূরে। তাহলে বক্রতার কেন্দ্র পর্যন্ত কত মিটার? 2 মিটার। এ পর্যন্ত 2 মিটার, তাহলে 2-এরও আরও বেশি দূরে আছে। তার মানে নিয়ম অনুযায়ী আমাদের বস্তু আছে 2 নম্বরে, অর্থাৎ অসীম বক্রতার কেন্দ্রের মাঝে এইরকম একটা জায়গায় বস্তু আছে। বা আরও একটু দূরে সরাই দিলাম, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে বস্তু আছে। তাহলে এর বিম্বটি কোথায় হওয়ার কথা? 4-এ হওয়ার কথা নিয়ম অনুযায়ী, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে হওয়ার কথা। তাহলে কোথায় হয়েছে দেখি? 1.33 দর্পণ থেকে, এই যে দর্পণ থেকে 1.33, আরও 0.3 এদিকে আগে। কি অঙ্ক কি ঠিক আছে? এক্স্যাক্টলি ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসলে আমরা যদি বিষয়গুলো ভেতর থেকে বুঝতে পারি তাহলে আসলে আমরা মূল মজাটা পাবো এবং আমাদের জন্য বিষয়টি একটু সহজ হবে। তো আমরা এটি মুছে দিলাম। তো এখন আমরা আলোচনা করতে চাই বিবর্ধন। এটার নাম হলো রৈখিক
বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি, মানে ম্যাগনিফাই, অর্থাৎ কত গুণ বিম্ব বড় হবে বা ছোট হবে সেটাকে আমরা বলি বিবর্ধন। এম সমান এল ড্যাশ বাই এল, অর্থাৎ বিম্বের আকার ডিভাইডেড বাই বস্তুর আকার। আমরা একটু লিখে রাখি, বিম্বের আকার ডিভাইডেড বাই বস্তুর আকার। তার মানে যদি আমাদের এরকম বলে যে একটি বস্তু ছিল 2 মিটার, তার বিম্ব হয়েছে 4 মিটার, তাহলে 4 ডিভাইডেড বাই 2, তাহলে এম এর মান হলো 2, তার বিবর্ধন হলো দ্বিগুণ। তো বিবর্ধন যদি 1-এর থেকে কম হয় তাহলে বিম্ব ছোট হবে, ক্ষর্বিত হবে। আমরা এই সিদ্ধান্তে আসব। আমরা আলোচনা করতে চাই দর্পণের ব্যবহার নিয়ে, অর্থাৎ আয়না কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ, এই 3 ধরনের দর্পণের ব্যবহারই আমাদের জন্য গুরুত্বপূর্ণ জানাটা। সমতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি সাধারণত আমাদের চেহারা দেখার কাজে। অবতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি বিউটি পার্লারে, অর্থাৎ রূপচর্চার ক্ষেত্রে। তার মানে কি, বিম্বটাকে কিন্তু বড় দেখা যায় কিসে? অবতল দর্পণে। অর্থাৎ কেউ যখন দাড়ি কাটতে চায় বা শেভ করতে চায়, সে যদি অবতল দর্পণ সামনে রাখে তাহলে কিন্তু সে খুব বড় মুখ দেখতে পারবে, তখন সে খুব সুন্দর করে কাজগুলো করতে পারবে। এবং বিশেষ করে মেয়েরা তাদের রূপচর্চার ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করে থাকে। উত্তল দর্পণ, উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয় গাড়িতে, অর্থাৎ ওই যে বললাম বাসে ড্রাইভারের সামনে থাকে লুকিং গ্লাস হিসেবে উত্তল দর্পণকে ব্যবহার করা হয়ে থাকে। সমতল দর্পণকে আরেকটি জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, সেটি হলো পাহাড়ি রাস্তায়। আমি বান্দরবান এবং রাঙ্গামাটি, বিশেষ করে রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি দেখেছি, যেখানে রাস্তার বাঁক, অর্থাৎ পাহাড়ি রাস্তা, তো একদিকে পাহাড়, পাহাড় থেকে ঢালু, ওখানে রাস্তার বাঁক আছে, পাহাড় কেটে রাস্তা তৈরি করা, সেইকে 45 ডিগ্রি কোণে বড় সমতল দর্পণ, বড় আয়না রাখা আছে। তার মানে এদিক থেকে গাড়ি যখন আসবে, এখানে পাহাড়, এই দিক থেকে যে গাড়িটা আসবে সেজন্য আয়নায় দেখতে পাই যে এদিক থেকে আরেকটি গাড়ি আসছে। অর্থাৎ সমতল দর্পণের একটি বহুবিধ ব্যবহার। সমতল দর্পণকে পেরিস্কোপ তৈরিতে ব্যবহার করা হয়। পেরিস্কোপ কি? যে পেরিস্কোপ হলো এরকম, অর্থাৎ ভিড়ের মধ্যে যখন আমরা খেলা দেখতে চাইব, কি খেলা? ক্রিকেট খেলা বা অন্যান্য কিছু এরকম, অথবা সৈন্যরা যুদ্ধক্ষেত্রে এই পেরিস্কোপ ব্যবহার করে থাকে, যেখানে সে মাথা উঁচু করলে তাকে শত্রুপক্ষ গুলি করে দিতে পারে, এরকম জায়গায় তারা পেরিস্কোপ দিয়ে তারা শত্রুর অবস্থান দেখে থাকে। কীরকম? যে এখানে চোখ দিয়ে থাকবে, যে এখানে সে দেখতে চাচ্ছে যে কি ঘটনা সে দেখবে আর কি। এই জায়গায় একটা আয়না থাকবে 45 ডিগ্রি কোণে, এখানে একটি আয়না থাকবে 45 ডিগ্রি কোণে। অর্থাৎ যেই বস্তুকে দেখতে চাচ্ছি, বস্তু থেকে আলো আসবে দর্পণে, এখান থেকে আবার আলোটা আসবে এই দর্পণে, এখান থেকে আবার আলো আসবে এই, তখন সে চোখে দেখতে পারবে যে বস্তুটি কি অবস্থায় আছে। তো এইভাবে করে সমতল দর্পণ সরল পেরিস্কোপ তৈরিতেও ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা আমরা একটু 2 মিনিটে আমরা একটু রিক্যাপ করতে চাই। তোমরা একটু মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করো তো আজকের ক্লাসে কি কি আলোচনা হলো। প্রথমে আলোচনা হয়েছে আলোর প্রকৃতি নিয়ে। সেখানে আমরা একটি কথা বলেছিলাম যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, আমরা যে আলো দেখতে পাই 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার তরঙ্গের দৈর্ঘ্যের আলো আমরা দেখতে পাই, এর বাইরে কিন্তু আমরা আলো দেখতে পাই না। আমরা আলোচনা করেছিলাম বস্তু থেকে যখন আলো আমাদের চোখে এসে পড়বে তখনই আমরা কেবল ওই বস্তুকে দেখতে পারবো, তাছাড়া আমরা দেখতে পারবো না, যেমন রাত্রে আমরা দেখতে পাই না। আমরা আলোচনা করেছিলাম প্রতিফলনের সূত্র, 2টা সূত্র আছে। আমরা আলোচনা করেছি যে দর্শকের পূর্ণ বিম্ব দেখতে গেলে দর্পণকে দর্শকের উচ্চতার অর্ধেক হতে হবে। আমরা আলোচনা করেছি গলীয় আয়না নিয়ে। এটা 2 ধরনের গলীয় আয়না আছে, একটা উত্তল, একটা অবতল। আমরা অবতল দর্পণের F সমান R/2 সমীকরণটি একটু দেখার চেষ্টা করেছি। আমরা এখানে দেখেছি যে অবতল দর্পণের রশ্মি চিত্রগুলো কেমন হতে পারে, অর্থাৎ 3টি নিয়ম মেনে চলবে আলো আপতিত হওয়ার সময়। উত্তল দর্পণেও একই ঘটনা ঘটে থাকে। আমরা দেখেছি যে দর্পণে কি ধরনের বিম্ব গঠন হয়।
অর্থাৎ 6টি ক্ষেত্রে যে বিম্ব গঠন হয় সেটি আমরা দেখেছি, যে এবং কোন নিয়মটি মেনে চলে সেটিও কিন্তু আমরা হিসাব নিকাশ করে আমরা এঁকে ফেলেছি। আমরা দেখেছি যে 1/u প্লাস 1/v সমান 1/f সমীকরণটি, এবং এই সমীকরণটি আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং আমরা বিবর্ধন দেখেছি এবং দর্পণের ব্যবহার দেখেছি। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবে এবং অবশ্যই তুমি একটি কমেন্ট করবে কোন প্রতিষ্ঠান থেকে তুমি ক্লাসটি করছো এবং ক্লাসটি তোমার কেমন লাগলো। অবশ্যই তোমার একটি কমেন্ট এই ক্লাসের গুণগত মান উন্নয়নের জন্য আমাকে সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে থাকার জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের সাথে আছো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।